আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং এই করোনাকালীন সময়ে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। এটাই আশা করব তোমাদের কাছ থেকে। তো তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। আমি নাসরিন জাহান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আর আজকের ক্লাসটি আমার বিবিএস ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিষয়টি। আর বিষয়ের সাবজেক্ট কোডটা হচ্ছে আমাদের আজকের সেটা হচ্ছে যে 11-25-01। এটা হচ্ছে তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর সাবজেক্ট কোড। তো শিক্ষার্থীরা তোমরা জানো ইতিমধ্যে আমরা ছুটির আগে যে চ্যাপ্টার 3 পর্যন্ত শেষ করেছিলাম। আমরা জার্নাল, তারপরে হচ্ছে লেজার, ট্রায়াল ব্যালেন্স এগুলো শিখেছিলাম। তো আজকের ক্লাসটা হবে আমার অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর উপরে, চ্যাপ্টার 4। আর লেকচার নাম্বার হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রির উপরে 1, আর ডেট হচ্ছে 18/1/21। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সমন্বয় জাবেদা যে করব, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, কেন আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ করব, একটা প্রতিষ্ঠান কেন সমন্বয় জাবেদা করে। এখন আমরা তো অঙ্কটা করার সময় দেখেছি, জানি যে প্রতিষ্ঠান কিন্তু সবসময় যে তোমার নগদে ক্রয় বিক্রয় করে বা শুধু নগদেই কেনা বেচা হয়, ধারে হয় না বা বকেয়া থাকে না বা অগ্রিম থাকে না, তা কিন্তু না। একটা প্রতিষ্ঠানে কিন্তু নগদে যেমন ক্রয় বিক্রয় হয়, তেমনি ধারে ক্রয় বিক্রয় হয়, তারপর হচ্ছে অনেক কিছু অগ্রিম নেওয়া হয়। হ্যাঁ, সেবা প্রদান না করে অনেক সময় দেখা যায় অগ্রিম টাকা নেওয়া হয়। আবার দেখা যায় ওই হিসাব বৎসরে অনেক টাকা বকেয়াও থেকে যায়, যেটা পরিশোধ করা হয় না। ঠিক আছে, তাহলে এই যে এই জিনিসগুলো যদি আমি সমন্বয় না করে আর্থিক বিবরণী তৈরি করি, তাহলে সেই আর্থিক বিবরণীটা কি বলো, সঠিক চিত্র প্রকাশ করবে না। আমার যে বকেয়াগুলো রয়েছে, যে খরচগুলো, আয় বকেয়া থাকতে পারে, খরচ বকেয়া থাকতে পারে, ধারে ক্রয় বিক্রয় হতে পারে, বা অগ্রিম নিয়ে থাকতে পারি আমি, তাহলে এই যে লেনদেনগুলো, এগুলো যদি আমি সঠিকভাবে সমন্বয় না করে আমি যদি হিসাবের আর্থিক বিবরণীটা তৈরি করি, তাহলে কিন্তু সেই আর্থিক বিবরণীটা প্রতিষ্ঠানের জন্য সঠিক আর্থিক চিত্র প্রকাশ করবে না। এই আর্থিক চিত্রটা যেন সঠিকভাবে প্রকাশ করে, সেজন্যই একটা প্রতিষ্ঠান কি করে থাকে, অ্যাডজাস্টিং এন্ট্রিজ করে থাকে। যেমন হিসাবকাল শেষে দেখো, এখানে আমি লিখেছি, চূড়ান্ত আর্থিক বিবরণী প্রণয়নের মাধ্যমে সঠিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণের জন্য সমন্বয় দাখিলা একটি অপরিহার্য বিষয়। অবশ্যই হিসাবকাল শেষে চূড়ান্ত আর্থিক বিবরণী তৈরি করার মাধ্যমে সঠিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য সমন্বয় দাখিলাটা কি বলো, একটা অপরিহার্য বিষয়। আর এখানে কি কি জিনিসগুলো থাকে, বকেয়া আয়, বকেয়া খরচ, অগ্রিম আয়, অগ্রিম খরচের জন্যই প্রধানত সমন্বয় দাখিলা দেয়া হয়ে থাকে। আমি আবার বলছি, বকেয়া আয়, বকেয়া খরচ, অগ্রিম আয়, অগ্রিম খরচের জন্যই প্রধানত সমন্বয় দাখিলাটা দেয়া হয়ে থাকে। কি কি জিনিসের জন্য, চারটা: বকেয়া আয়, বকেয়া খরচ, অগ্রিম আয়, অগ্রিম খরচের জন্য কি করা হয়ে থাকে, সমন্বয় দাখিলাগুলো কি করা হয়ে থাকে বলো, দেয়া হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এ পর্যায়ে আমরা এই অ্যাডজাস্টিং এন্ট্রি করতে গেলে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিটা কয় ধরনের, এটা একটু আমরা দেখে নিই। অ্যাডজাস্টিং এন্ট্রিজ সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে তোমার প্রিপেমেন্টস থাকবে, আরেকটা হচ্ছে অ্যাক্রুয়ালস। আবার বলছি, অ্যাডজাস্টিং এন্ট্রিজ দুই ধরনের, একটা হচ্ছে প্রিপেমেন্টস আর একটা হচ্ছে অ্যাক্রুয়ালস। প্রিপেমেন্টস মানে অগ্রিম, আর অ্যাক্রুয়ালস হচ্ছে কি বলো, বকেয়া। কি কি থাকছে আমার অ্যাডজাস্টিং এন্ট্রি ক্ষেত্রে, আমি কি কি পাচ্ছি বলো, প্রকারভেদটা কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে প্রিপেমেন্টস আর একটা হচ্ছে অ্যাক্রুয়াল, মানে একটা অগ্রিম আর একটা হচ্ছে কি বলো, বকেয়া। এখন প্রিপেমেন্টস এর মধ্যে দুই ধরন আছে, একটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্স আর একটা হচ্ছে আর্নার রেভিনিউ। আবার বলছি, প্রিপেমেন্টস মানে অগ্রিম যে খরচগুলো, অগ্রিম যে পেমেন্ট গুলো, সেক্ষেত্রে দুই ধরনের আছে অগ্রিম, দুই ধরনের প্রিপেমেন্টস। কি বলছে, দুই ধরনের, বা প্রিপেইড দুই ধরনের হবে। কি ধরনের, একটা হচ্ছে খরচের অগ্রিম আর একটা হচ্ছে আয়ের অগ্রিম। ঠিক আছে, খরচের অগ্রিম, ধরো আমি কোনো কিছু অগ্রিম খরচ করলাম, এটা আমি উদাহরণ দিব, যখন রুলস গুলো বুঝাবো তখন আরো উদাহরণ দিব। প্রিপেইড এক্সপেন্স হতে পারে, আরেকটা হচ্ছে কি বলো, আর্নার রেভিনিউ, আয় অগ্রিম
হতে পারে, হ্যাঁ, সেবা প্রদান করি নাই কিন্তু টাকা নিয়ে নিয়েছি, তাহলে এগুলো কি বলো? অগ্রিম আয়। অগ্রিম আমরা দুই ধরনের পেলাম, একটা হচ্ছে খরচ অগ্রিম, একটা হচ্ছে আয় অগ্রিম, ঠিক আছে। এরপর বকেয়া আছে, বকেয়ার মধ্যে রয়েছে অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাক্রুড রেভিনিউ। বকেয়াও আছে দুই ধরনের, একটা হচ্ছে খরচ বকেয়া আর একটা হচ্ছে আয় বকেয়া। বকেয়া কয় ধরনের পেলাম? দুই ধরনের, খরচ বকেয়া আর আয় বকেয়া। আর অগ্রিম কয় ধরনের পেলাম? দুই ধরনের, অগ্রিম খরচ আর অগ্রিম আয়, ঠিক আছে। তাহলে এই পর্যায়ে আমরা একটু রুলস গুলো দেখবো। এই যে আমরা অগ্রিম পেলাম দুই ধরনের, তারপর আমরা কি কি পেলাম? বকেয়া পেলাম দুই ধরনের। এগুলোর ক্ষেত্রে আমি সমন্বয় জাবেদাটা কিভাবে করব, যে কত টাকার জন্য সমন্বয় জাবেদা করব মাসের শেষে, বা কিভাবে আমি সমন্বয় জাবেদা গুলো করব, এক্ষেত্রে আমরা একটু সিম্পল রুলস গুলো দেখবো। ইজি রুলস ফর মেকিং অ্যাডজাস্টিং এন্ট্রিজ। হ্যাঁ, এখন প্রিপেইড এক্সপেন্স কে দুই ভাবে দেখানো যেতে পারে। প্রিপেইড এক্সপেন্স কে দুই ভাবে দেখানো যেতে পারে। তোমরা একটু ক্লিয়ার করে শুনবে, যার যেখানে সমস্যা হবে আমাকে কোশ্চেন করতে পারবে, ঠিক আছে। প্রিপেইড এক্সপেন্স কে দুই ভাবে দেখানো যেতে পারে। অনেকে এটাকে খরচ হিসেবে দেখায়, আবার অনেকে এটাকে সম্পদ হিসেবে দেখায়। কেউ এটাকে কি বলো? সম্পদ দেখায়, আবার কেউ এটাকে খরচ দেখায়। ধরো আমি বললাম যে আমি 4 মাসের ভাড়া অগ্রিম দিয়েছি, 4000 টাকার ভাড়া অগ্রিম দেওয়া হয়েছে 4 মাসের, মানে প্রতি মাসে 1000 টাকা করে ভাড়া আমি 4 মাসের ভাড়া কি করেছি? অগ্রিম দিয়েছি। তাহলে এটা আমার জন্য কি বলো? খরচ। আমি তো এক সেন্সে বলতে পারি এটা অবশ্যই খরচ, যেহেতু আমি 4 মাসের ভাড়া অগ্রিম দিয়েছি, আমার 4000 টাকা চলে গিয়েছে, নগদ টাকা আমার এখানে হ্রাস পেয়েছে, আমি এটাকে খরচ দেখাবো। হবে, ভুল হবে না, খরচ দেখাতে পারি আমি, যেহেতু আমার কি হয়েছে বলো? এখান থেকে নগদ টাকা এখানে চলে গেছে, ভাড়া খরচ, আমি ভাড়া দিয়েছি, তাহলে ভাড়া খরচ হিসাবটা হচ্ছে আমার ডেবিট, আর নগদান হিসাব হচ্ছে কি আমার ক্রেডিট। অগ্রিম ভাড়া খরচ হিসাব হবে এখানে ডেবিট, আর কি নগদান হিসাব হচ্ছে আমার ক্রেডিট, নরমাল জাবেদা করলে। আবার অনেকে বলতে পারো যে ম্যাডাম এটা তো সম্পদও হতে পারে। হ্যাঁ, এটা সম্পদ হতে পারে, কারণ আমি যাকে ভাড়া দিয়েছি সে আমার কাছে এখন দায়বদ্ধ, কারণ হচ্ছে কি আমি তো তাকে 4 মাসের ভাড়া অগ্রিম দিয়ে দিয়েছি, আমি তো এখনো থাকি নাই, ঠিক আছে, ওই ভাড়া বাড়িতে। হ্যাঁ, তাহলে 4 মাসের ভাড়াটা আমার জন্য কি বলো? সম্পদ। অনেকে মনে করতে পারে কি এটা আমার জন্য সম্পদ, এই খরচটা আমার জন্য সম্পদ। বা এরকম হতে পারে, বীমা সালামি সাধারণত দেখবা বীমা সালামি 1 বছরের জন্য দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে এই যে আমি 1 বছরের জন্য ধরো দিলাম বীমা সালামি 16,000 টাকা 1 বছরের জন্য আমি দিয়ে দিলাম, বা 12,000 টাকা আমি 1 বছরের জন্য বীমা সালামি দিয়ে দিলাম। এখন এটা এক সেন্সে আমি এটাকে খরচও বলতে পারি, কারণ আমার যেহেতু নগদ টাকা চলে গেছে। আরেক সেন্সে আমি বলতে পারি কি এটা সম্পদ, যেহেতু বীমা কোম্পানি আমার কাছে দায়বদ্ধ, আমি ওদেরকে কি করেছি বলো? একসাথে টাকা দিয়ে দিয়েছি, এবার ওরা আমাকে সেবা প্রদান করবে, ঠিক আছে। তাহলে দুইটাই এখানে ঠিক হবে। তবে যেহেতু প্রিপেইড এক্সপেন্স, এই কথাটায় আমি যখন অগ্রিম খরচগুলোকে করব, অগ্রিম খরচকে সাধারণত সম্পদ হিসেবে লিপিবদ্ধ করাটাই কি বলো? বেটার। অগ্রিম খরচটাকে সম্পদ হিসেবে দেখানোটাই কি বলো? বেটার। এখন তোমরা বলতে পারো যে ম্যাডাম কিভাবে বুঝবো কোন প্রতিষ্ঠান এটাকে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করছে, কোন প্রতিষ্ঠান এটাকে খরচ দেখাচ্ছে? হ্যাঁ, এখন আমরা যখন কি করব, কোন প্রতিষ্ঠান যখন এই অগ্রিম খরচকে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করবে, তোমরা খাতায় একটু নোট করতে পারো। কোন প্রতিষ্ঠান যখন অগ্রিম খরচকে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করবে, তখন সে অবশ্যই কি করবে? প্রিপেইড কথাটা সাথে রাখবে। কোন প্রতিষ্ঠান যখন অগ্রিম খরচকে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করবে, তখন সে কি করবে? অবশ্যই সেই খরচটার আগে প্রিপেইড কথাটা সামনে রাখবে, প্রিপেইড কথাটা অবশ্যই থাকবে। আর যদি সে এটাকে খরচ হিসেবে লিপিবদ্ধ করে অগ্রিম প্রদত্ত খরচকে, তাহলে এখানে প্রিপেইড কথাটা উল্লেখ থাকবে না। আবার বলছি, অগ্রিম প্রদত্ত খরচকে যদি কোনো প্রতিষ্ঠান সম্পদ হিসেবে লিপিবদ্ধ করে, তাহলে প্রিপেইড কথাটি অবশ্যই যুক্ত থাকবে। আর যদি কোনো প্রতিষ্ঠান অগ্রিম প্রদত্ত খরচকে খরচ হিসেবে লিপিবদ্ধ করে, তাহলে প্রিপেইড কথাটা কি বলো? থাকবে না, ঠিক আছে। মিস একটু স্লো ভাবে বললে সুবিধা হতো। স্লো? আচ্ছা। জি। অগ্রিম প্রদত্ত খরচকে যদি কোনো প্রতিষ্ঠান সম্পদ হিসেবে লিপিবদ্ধ করে, তাহলে প্রিপেইড মানে অগ্রিম এই কথাটা সাথে থাকবে, প্রিপেইড কথাটি সাথে থাকবে। আর যদি কোনো প্রতিষ্ঠান
খরচ দেখায় তাহলে প্রিপেড কথাটা সাথে থাকবে না, ওই জার্নালটাতে প্রিপেড কথাটা থাকবে না। এবার ক্লিয়ার? হ্যাঁ, এখন দেখো আমরা যখন এই যে আমি এখানে রুলসটা একটু লিখেও দিয়েছি, দেখো কোন খরচ অগ্রিম প্রদান করার সময় সাধারণ দাখিলা হবে। কোন খরচ কোন খরচ অগ্রিম দিলাম সেক্ষেত্রে সাধারণ যে দাখিলাটা হবে, ধরো আমি হচ্ছে বিজ্ঞাপন খরচ অগ্রিম দিয়েছি 3 মাসের, হ্যাঁ, তাহলে আমি লিখবো কি এখানে, যদি এটাকে খরচ দেখাই, বিজ্ঞাপন খরচ 3 মাসের 1000 টাকা অগ্রিম দেওয়া হয়েছে, হ্যাঁ, 1000 টাকা 3 মাসের বিজ্ঞাপন খরচ আমি অগ্রিম দিয়েছি, তাহলে আমি যদি নরমাল জার্নাল করি, খরচের জার্নাল করলে আমার জার্নালটা এরকম হবে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। বুঝতে পারছো? প্রিপেড কথাটা রাখলাম না, কারণ আমি এটাকে অগ্রিম খরচটাকে খরচ দেখাচ্ছি, তাহলে আমি জার্নাল করছি কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। দেখো আমি এখানে লিখেছি, কোন খরচ অগ্রিম প্রদান করার সময় সাধারণ দাখিলাটা এরকম হবে, পার্টিকুলার এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। পার্টিকুলার মানে যে কোনো ধরনের এক্সপেন্স এখানে হতে পারে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হতে পারে, রেন্ট এক্সপেন্স হতে পারে, ওয়েজেস এক্সপেন্স হতে পারে, তারপর হচ্ছে তোমার ইন্টারেস্ট এক্সপেন্স হতে পারে, মানে সুদ খরচ, যে কোনো কিছু হতে পারে খরচ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার স্যালারি এক্সপেন্স হতে পারে, হ্যাঁ, যে কোনো ধরনের খরচ হতে পারে, এই জন্য আমি এখানে পার্টিকুলার এক্সপেন্স কথাটা উল্লেখ করছি। আমি যখন কোনো খরচকে খরচ হিসেবে লিপিবদ্ধ করছি, অগ্রিম খরচকে যখন খরচ হিসেবে দেখাচ্ছি, তখন জার্নালটা এরকম হতে পারে, উদাহরণ দিলাম যেরকম আমি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। দেখো আমি এখানে খরচটাকে খরচ দেখিয়েছি, কিন্তু এটাকে যদি আমি সম্পদ দেখাতাম, যে 3 মাসের ভাড়া আমি অগ্রিম দিয়েছি, হ্যাঁ, তাহলে আমি এখানে জার্নালটা কি করতাম, প্রিপেইড রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। বুঝতে পারছো? প্রিপেইড কথাটা আমি সাথে রাখবো, প্রিপেইড কথাটা সাথে রাখা মানে প্রিপেইড রেন্ট, তখন আর এক্সপেন্স কথাটা হবে না। বুঝতে পারছো কি বলছি? একটু ক্লিয়ার করে শোনো, যদি আমি সম্পদ দেখাই তাহলে প্রিপেইড কথা সাথে থাকবে, আর যদি আমি খরচ দেখাই তাহলে আমি এক্সপেন্স লিখবো, প্রিপেইড কথাটা থাকবে না। কথাটা ক্লিয়ার? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমি কি করেছি বলো, অগ্রিম দিয়েছি, তাহলে আমি এখানে এক্সপেন্স দেখাচ্ছি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, আমি এটাকে খরচ হিসেবে লিপিবদ্ধ করলাম। আর যদি বলতাম প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তার মানে কি আমি প্রিপেড অ্যাডভার্টাইজমেন্টটাকে কি দেখাচ্ছি, সম্পদ দেখাচ্ছি, এখানে আমি খরচ দেখাচ্ছি না। মানে সম্পদ দেখালে প্রিপেড কথাটা সাথে থাকবে, আর খরচ দেখালে এক্সপেন্স কথাটা সাথে থাকবে, এটাই হচ্ছে মেন কথা। মাথায় ঢুকেছে সবার? এরপর আর এই যে আমি যখন এই খরচটাকে খরচ হিসেবে দেখাচ্ছি, তখন জার্নাল হচ্ছে এক ধরনের, জার্নাল হচ্ছে কি বলো, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট বললাম, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। এখন এই যে আমি সমন্বয় করব কখন, তোমরা তো বললাম ম্যাডাম এটা যখন আমি লেনদেনটা করলাম তখন আমি এই জার্নালটা করেছি। সমন্বয় জাবেদা কখন? সমন্বয় জাবেদা সাধারণত 1 মাসের জন্য বলতে পারে, 2 মাসের জন্য বলতে পারে, বা 3 মাসের জন্য আমার কি করতে পারে বলো, সমন্বয় জাবেদা করতে বলতে পারে, যে 1 মাসের একটা সমন্বয় জাবেদা দেখান। বা ব্যবসা শুরু করেছে এপ্রিল মাসে, এবার এপ্রিলের 30 তারিখের সমন্বয় জাবেদাগুলো আপনি দেখান। তাহলে এপ্রিলের 30 তারিখের সমন্বয় জাবেদাগুলো আমি কিভাবে দেখাবো, এরকম হবে মাসের শেষে। সমন্বয় জাবেদা সাধারণত কখন করতে বলবে, মাসের শেষে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, বা 6 মাস হতে পারে, এরকম মাসের শেষে সমন্বয় জাবেদা হবে। ঠিক আছে? তাহলে এই যে আমি যখন খরচকে, অগ্রিম প্রদত্ত খরচকে যখন, একটু লিখে রাখো সবাই, খাতায় একটু লিখে রাখো, আমি বলছি, অগ্রিম প্রদত্ত খরচকে যখন খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়, অগ্রিম প্রদত্ত খরচকে যখন খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়, অগ্রিম প্রদত্ত খরচকে যখন খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়, অগ্রিম প্রদত্ত খরচকে যখন খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়, তখন সংশ্লিষ্ট হিসাবকাল শেষে, তখন সংশ্লিষ্ট হিসাবকাল শেষে যত টাকা
হাতে আছে, যত টাকা হাতে আছে তার জন্য সমন্বয় জাবেদা হবে। তার জন্য সমন্বয় জাবেদা হবে। তার জন্য সমন্বয় সমন্বয় জাবেদা হবে। লিখছি। এটা কি হলো? খরচের, যদি অগ্রিম প্রদত্ত খরচকে খরচ হিসেবে লিপিবদ্ধ করি তাহলে সংশ্লিষ্ট হিসাবকাল শেষে যত টাকা হাতে আছে তার জন্য সমন্বয় জাবেদা হবে, তাই না? এখন আরেকটু উদাহরণ দেই, উদাহরণ দিয়ে আরেকটু ক্লিয়ার হবে। ধরো আমি বলেছি যে 3 মাসের বাড়ি ভাড়া দিয়েছি আমি 3000 টাকা। হ্যাঁ, এপ্রিল মাসে আমি বাড়ি ভাড়া নিয়েছি, বা জানুয়ারি 1 তারিখে আমি বাড়ি ভাড়া নিয়েছি। আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মার্চ পর্যন্ত বাড়ি ভাড়া দিয়েছি 3000 টাকা। হ্যাঁ, এখন আমার জানুয়ারি মাস শেষ হয়েছে। এখন জানুয়ারি মাস শেষে আমাকে সমন্বয় জাবেদা করার কথা বলেছে। এখন জানুয়ারি মাসটা যখন শেষ হবে তখনও কি আমার 3000 টাকাই ভাড়া থাকবে? বলো তো। জানুয়ারি মাসটা যখন শেষ হবে তখনও কি 3000 টাকাই থাকবে? বুঝো নাই? ম্যাম না ম্যাম বুঝতে পারি নাই। 3 মাসের ভাড়া অগ্রিম দিয়েছি, 3 মাসের ভাড়া দিয়েছি 3000 টাকা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। এখন আমি জানুয়ারি মাসটা থেকেছি, এখনো কি আমার অগ্রিম 3000 আছে? না, আর থাকবে 2000 টাকা। 2000 টাকা, এটাই আমি তোমাদের কাছে জানতে চেয়েছি। এখন আমি যখন 3000 টাকা অগ্রিম দিলাম তখন আমি কি করেছি? এটা জার্নাল করেছি। জার্নাল করেছি কি বলতো? আমি এটাকে খরচ দেখিয়েছি। খরচ দেখিয়েছি এভাবে লিখেছি, রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 3000 টাকার জন্য জার্নাল দিয়েছিলাম আমি এভাবে। এখন আমি যখন এটাকে টাকাটা যখন দিয়েছি তখন খরচ দেখিয়ে জার্নাল করেছিলাম। এখন যখন আমি সমন্বয় জাবেদা করব তাহলে আমি খরচের জন্য সমন্বয় জাবেদা কত টাকার করব? যত টাকা আমার হাতে আছে। এই কথাটাই আমি তোমাদের রুলসটা লিখিয়েছি যে যদি অগ্রিম প্রদত্ত খরচকে খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয় তাহলে যত টাকা ওই হিসাবকালে হাতে আছে, মানে আমার 1 মাসের অঙ্ক, মানে 1 মাস পরে আমাকে বলেছে সমন্বয় জাবেদা করো, তাহলে 1 মাস পরে যে আমি দেখছি আমার হাতে আছে কত? 2 মাসের টাকা, তাই না? কারণ আমি তো জানুয়ারি মাস থেকেছি, আমার আছে হাতে আছে কত টাকা? 2000 টাকা ফেব্রুয়ারি আর মার্চের। তাহলে এই 2000 টাকার জন্য আমি তখন কি করব বলো? সমন্বয় জাবেদা করব। আর তখন সমন্বয় জাবেদাটা হবে এইভাবে, দেখো সমন্বয় জাবেদাটা তখন এরকম হবে, পার্টিকুলার প্রিপেড এক্সপেন্সটা ডেবিট হবে আর পার্টিকুলার এক্সপেন্সটা ক্রেডিট হবে। পার্টিকুলার প্রিপেড এক্সপেন্স হবে ডেবিট, মানে এখানে পার্টিকুলার কেন দিয়েছি? এই জায়গায় আমি রেন্ট হতে পারে, অ্যাডভার্টাইজিং হতে পারে, স্যালারি হতে পারে, ওয়েজেস হতে পারে, যে কোনো ধরনের এক্সপেন্স হতে পারে, ঠিক আছে? আর পার্টিকুলার এক্সপেন্সটা হবে ক্রেডিট, মানে এখানে যদি রেন্ট হয় তাহলে তোমার হচ্ছে প্রিপেড রেন্ট এক্সপেন্স। হ্যাঁ, এটা হয়ে যাবে, প্রিপেড রেন্টটা হয়ে যাবে তখন ডেবিট আর পার্টিকুলার মানে রেন্ট এক্সপেন্স হবে ক্রেডিট। কথাটা বুঝতে পেরেছো? প্রিপেড রেন্টটা হয়ে যাবে তখন ডেবিট আর রেন্ট এক্সপেন্স হবে ক্রেডিট। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার হয়েছে সবার? প্রিপেড রেন্ট হবে ডেবিট, মানে হাতে থাকা টাকার জন্য প্রিপেড রেন্টটা হবে ডেবিট আর রেন্ট এক্সপেন্সটা হবে তখন কি বলো? ক্রেডিট। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, এরপর অগ্রিম প্রদত্ত খরচকে যদি আমি সম্পদ দেখাই, অগ্রিম প্রদত্ত খরচকে যদি আমি সম্পদ দেখাই, এটা লিখো, অগ্রিম প্রদত্ত খরচকে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করলে, অগ্রিম প্রদত্ত খরচকে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করলে অগ্রিম প্রদত্ত খরচকে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করলে যত টাকা খরচ হয়েছে সংশ্লিষ্ট হিসাবকালে, এখানে খরচের জন্য জাবেদা দিব, বুঝতে পেরেছো? যত টাকা ওই হিসাবকালে খরচ হয়েছে বা অর্জিত হয়েছে তার জন্য সমন্বয় জাবেদা হবে। এটা নরমাল তোমাদের মনে রাখার জন্য এগুলো লিখে রাখো। সমন্বয় ম্যাম জাবেদা যত হবে। টাকা ওই হিসাবকালে খরচ হয়েছে, এবার হচ্ছে খরচের জাবেদা, মানে খরচ হয়েছে তার জন্য সমন্বয় জাবেদা। লিখছো? লিখছো তোমরা?
আমি বলি Okay. একটা রুলস এইভাবে মাথায় রাখো, সম্পদ হিসাবে লিপিবদ্ধ করলে খরচের জন্য জাবেদা দিব, মানে যেটা খরচ হয়েছে সেটার জাবেদা, আর খরচ হিসাবে লিপিবদ্ধ করলে সম্পদের জন্য জাবেদা। এভাবে মনে রাখো, খরচ হিসাবে লিপিবদ্ধ করলে হাতে থাকা টাকার জন্য জাবেদা, আর সম্পদ হিসাবে লিপিবদ্ধ করলে খরচের জন্য জাবেদা, যে টাকাটা খরচ হয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, হুম। একদম ইজি বুঝতে ভাবে পারছি। মনে রাখো, একদম ইজি ভাবে। এখন আর এই যে আমি বললাম যে সম্পদ তালি বুঝবো কিভাবে, সম্পদ হিসেবে লিপিবদ্ধ করছে কিনা, প্রিপেইড কথাটা সাথে থাকবে। প্রিপেইড কথাটা সাথে মানেই ওরা অগ্রিম খরচটাকে সম্পদ দেখায়। বুঝতে পারছো? prepaid। এখন হ্যাঁ প্রিপেইড prepaid। রেন্ট বা প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট বা প্রিপেইড ওয়েজেস বা প্রিপেইড স্যালারি এরকম থাকবে, প্রিপেইড স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট এরকম থাকবে। বুঝতে পেরেছো? সম্পদ চিহ্নিত করা জাবেদার ক্ষেত্রে প্রিপেইড কথাটা সাথে থাকবে। ওকে, এতটুকু বোঝাতে পারলাম তোমাদের আমি? হ্যাঁ ম্যাম বুঝছি। পারছো? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এবার এই প্রিপেড মানে সম্পদের জন্য তাহলে আমরা কি জাবেদা দিব? সম্পদের জন্য তখন জার্নালটা জাস্ট উল্টে যাবে, উল্টো জার্নালটা হবে। কি হবে বলো? তখন হয়ে যাবে রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেড রেন্ট হয়ে যাবে ক্রেডিট। কথাটা বুঝতে পেরেছো? তখন জার্নালটা জাস্ট উল্টে যাবে, সম্পদের জার্নালটা জাস্ট উল্টে যাবে। তখন এক্সপেন্সটা হয়ে যাবে ডেবিট আর প্রিপেডটা হয়ে যাবে ক্রেডিট। হিসাবকাল শেষে দেখো এখানে আমি দিয়েছি, হিসাবকাল শেষে অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণ অংশের জন্য সমন্বয় জাবেদা হবে পার্টিকুলার এক্সপেন্স ডেবিট আর প্রিপেড এক্সপেন্সটা ক্রেডিট। মানে পার্টিকুলার এক্সপেন্স মানে ধরো রেন্ট অগ্রিম দিয়েছো, রেন্ট এক্সপেন্সটা হবে ডেবিট আর প্রিপেড রেন্ট হবে ক্রেডিট। বুঝতে পেরেছো কি বলেছি? তখন জাস্ট উল্টো জার্নালটা হবে। খরচের ক্ষেত্রে কি হয়েছিল? প্রিপেডটা উপরে ছিল, এক্সপেন্সটা নিচে ছিল, প্রিপেডটা ডেবিট ছিল, এক্সপেন্সটা ক্রেডিট ছিল। আর সম্পদের ক্ষেত্রে সমন্বয় জাবেদা হচ্ছে এক্সপেন্সটা ডেবিট হচ্ছে, প্রিপেডটা ক্রেডিট হচ্ছে। বুঝতে পেরেছো? জাস্ট উল্টো হবে। ক্লিয়ার সবার এতটুকু? অগ্রিমেরটা ক্লিয়ার হয়েছে সবার? অগ্রিম খরচ আর সম্পদ দুই ভাবে হিসাবভুক্ত করা যায়। খরচের ক্ষেত্রে আমরা কি করব আর সম্পদের ক্ষেত্রে কি করব, বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এরপর বেশি রুলস আজকে দিব না, তাহলে মাথা গুলায় ফেলবা। আরেকটা দেখাবো আর্নান্ডের, মানে অগ্রিম প্রাপ্ত আয়। অগ্রিম প্রাপ্ত আয়ের ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, পণ্য বা সেবা প্রদান করার পূর্বে যদি নগদ অর্থ পাওয়া যায়, একটু বলে রাখি, যদি লাইন কেটে যায় জুমের, এর মধ্যে 9 মিনিট আছে আরো, তোমরা আরেকবার জয়েন করে ফেলবা। বুঝতে পেরেছো? আচ্ছা, পণ্য বা সেবা প্রদান করার পূর্বেই অনেক সময় নগদ অর্থ পাওয়া যায়। যদি নগদ অর্থ পাই তাহলে তাকে অগ্রিম প্রাপ্ত বা অনুপার্জিত আয় বলা হয়ে থাকে। হ্যাঁ, পণ্য বা সেবা প্রদান করার পূর্বে নগদ অর্থ যদি পাওয়া যায় তাকে অগ্রিম প্রাপ্ত আয় বা অনুপার্জিত আয় বলে। অগ্রিম প্রাপ্ত আয়কে দুই ভাবে লিপিবদ্ধ করা যায়, একটা হচ্ছে দায় হিসেবে আর একটা হচ্ছে আয় হিসেবে। তোমাদের নরমাল একটা উদাহরণ দিয়ে বুঝাই, তোমরা প্রাইভেট পড়তে গেলে অনেক টিচার আছেন দেখবা যে বলে আমাকে অ্যাডভান্স টাকা দিতে হবে, প্রতি মাসের শুরুতে আমাকে টাকা দিয়ে যেতে হবে। আবার অনেক টিচার বলে যে না, মাসের শেষে আমাকে পরিশোধ করলেও হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যিনি অগ্রিম টাকাটা নিয়ে নিচ্ছেন যে আমি প্রথম মাসেই শুরুতে আমাকে টাকা দিয়ে তোমাকে পড়তে হবে, হ্যাঁ, তার মানে এখন টিচার তোমার কাছে দায়বদ্ধ, তুমি তার কাছে কিন্তু দায়বদ্ধ নও, কারণ তিনি তোমার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে নিয়েছেন, তিনি এখন তোমাকে সেবা প্রদান করবেন, ঠিক আছে, পড়াবেন। আবার অনেক সময় দেখা যায় এটা কি বলো তাহলে দায়, হ্যাঁ, অ্যাকশনসে কি বলে এটা দায়। আবার অনেক টিচার মনে করেন যে না, আমি তো তাদের কাছ থেকে টাকা নিয়েছি, এটা আমার জন্য আয়, আমার কাছে তো নগদ টাকা এসেছে, আমার তো নগদ বেড়েছে, তাহলে এই টাকাটা কি আমার জন্য আয়। ঠিক আছে, এটাকে দুই ভাবেই দেখা যায়, একটা হচ্ছে দায়, আমি তো সেবা দেই নাই, আমি তাদের কাছে দায়বদ্ধ। আবার অনেকে মনে করতে পারে আমি সেবা দেইনি তো কি হয়েছে, আমার তো টাকা এসেছে, আমার তো আয় হয়েছে, তার মানে এটা আমার জন্য আয়। ঠিক আছে, দুইজনের কথাই ঠিক, তবে এটাকে দায় ধরাটাই কি বলো বেটার, কারণ হচ্ছে আমি তো সেবা দেই নাই, টাকা নিয়েছি, আমি তো অনুপার্জিত আয়, এটা আমার, আমি তো এখনো কি করি নাই, এটার জন্য পরিশ্রম করি নাই। ঠিক আছে, তাহলে এটা তো আমার জন্য কি অগ্রিম, হ্যাঁ, তাহলে এটা আমার জন্য কি বলো দায়। তাহলে এখন তোমরা বলতে পারো ম্যাডাম আমরা দায় বুঝবো কিভাবে আর আমরা আয় বুঝবো কিভাবে, কোন প্রতিষ্ঠান দায় দেখালো আর কোন প্রতিষ্ঠান আয় দেখালো?
এখন এইটা বোঝার ক্ষেত্রে হচ্ছে কোন প্রতিষ্ঠান অগ্রিম প্রদত্ত লিখে রাখো, কোন প্রতিষ্ঠান অগ্রিম প্রাপ্ত আয়কে দায় হিসেবে লিপিবদ্ধ করলে অবশ্যই আর্ন কথাটি যুক্ত রাখবে। কোন প্রতিষ্ঠান আসতে বলেন। কোন প্রতিষ্ঠান আসতে বললে শুনবা না, ধীরে বলতে পারো। কোন প্রতিষ্ঠান অগ্রিম প্রাপ্ত আয়কে যদি দায় হিসেবে লিপিবদ্ধ করে, কোন প্রতিষ্ঠান অগ্রিম প্রাপ্ত আয়কে যদি দায় হিসেবে লিপিবদ্ধ করে তাহলে অবশ্যই আর্ন কথাটি যুক্ত রাখবে। আর্নড, হ্যাঁ, অনুপার্জিত, এই কথাটি অবশ্যই যুক্ত থাকবে। আয়কে দায় হিসেবে, কোন প্রতিষ্ঠান অগ্রিম প্রাপ্ত আয়কে যদি দায় হিসেবে লিপিবদ্ধ করে তাহলে অবশ্যই আর্ন কথাটি যুক্ত থাকবে। দায় হিসেবে লিপিবদ্ধ করবে, ঠিক আছে? বুঝতে পারছো? অগ্রিম প্রাপ্ত আয়কে যদি দায় হিসেবে লিপিবদ্ধ করে তাহলে অবশ্যই আর্ন কথাটি যুক্ত রাখবে। দেখো এখানে লিখেছি আমি, কোন আয় অগ্রিম পাওয়ার পর অগ্রিম পাওয়ার সময় দায় হিসেবে লিপিবদ্ধ করতে সাধারণ জাবেদা। যদি দায় হিসেবে লিপিবদ্ধ করি, ধরো বললাম যে আমি হচ্ছে সেবা টাকা পেয়েছি, হ্যাঁ, সেবা প্রদান করি নাই কিন্তু আমি টাকা নিয়ে নিয়েছি, তাহলে এক্ষেত্রে আমার জার্নালটা কি হবে? ক্যাশ ডেবিট, টাকা পেয়েছি যেহেতু ক্যাশ ডেবিট, ক্যাশ কিন্তু বাড়বে, ঠিক আছে, নগদ ডেবিট, তাহলে ক্যাশ হচ্ছে ডেবিট আর আর্ন রেভিনিউ বা আর্ন ইনকাম হবে কি বলো? ক্রেডিট। কথাটা বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? নগদ টাকা যেহেতু আমি পাচ্ছি, ক্যাশ হচ্ছে কি আমার ডেবিট, ক্যাশ হচ্ছে ডেবিট, কারণ আমরা জানি ক্যাশ বাড়লে কি হয়? ডেবিট হয়। আর আমি যেহেতু এটা উপার্জন না করে টাকা নিয়েছি, সেবা প্রদান না করে টাকা নিয়েছি, তাহলে আমার জন্য এটা দায়, এজন্য আমি এটাকে দায় হিসেবে যদি দেখাই অবশ্যই আর্ন কথাটা দেখো আমি লিখেছি, আর্ন ইনকাম হবে ক্রেডিট। বুঝতে পেরেছো? আমরা জানি কি দায়ের ভিত্তিও ক্রেডিট, আয়ের ভিত্তিও কি বলো? ক্রেডিট। আয় বাড়লে ক্রেডিট হয়, দায়ও বাড়লে কি হয় বলো? ক্রেডিট হয়। তাহলে আমি যদি এটাকে দায় হিসেবে লিপিবদ্ধ করি তাহলে অবশ্যই আর্ন কথাটি কি বলো? যুক্ত থাকবে। এটা দেখেই আমরা বুঝবো যে ওরা এটাকে দায় হিসেবে লিপিবদ্ধ করেছে। এই যে অগ্রিম আয়টা নিয়েছে, এটাকে এরা দায় হিসেবে লিপিবদ্ধ করেছে। বুঝতে পেরেছো? এখন এই যে দায় হিসেবে যদি লিপিবদ্ধ করে তাহলে আমরা কিভাবে এটার সমন্বয় জাবেদা দিব? এখন আমাদের তো যে মাসের শেষে সমন্বয় করতে বললো, তাহলে এই যে এইখানে আমরা কত টাকার জন্য সমন্বয় জাবেদা দিব? হাতে থাকা টাকার জন্য সমন্বয় জাবেদা দিব, নাকি যে টাকাটা আমার অর্জিত হয়ে গেছে সেই টাকার জন্য আমি সমন্বয় জাবেদা দিব? যদি অগ্রিম প্রাপ্ত আয়কে লিখো, যদি অগ্রিম প্রাপ্ত আয়কে দায় হিসেবে লিপিবদ্ধ করা হয়, যদি অগ্রিম প্রাপ্ত আয়কে দায় হিসেবে লিপিবদ্ধ করা হয় তাহলে, যদি অগ্রিম প্রাপ্ত আয়কে দায় হিসেবে লিপিবদ্ধ করা হয় তাহলে অগ্রিম প্রাপ্ত আয়কে যদি দায় হিসেবে লিপিবদ্ধ করা হয় তাহলে যতটুকু টাকা ওই হিসাবকালে, অর্জিত হয়েছে তার জন্য সমন্বয় জাবেদা হবে, বুঝতে পেরেছো? এখন যদি বলা হলো যে আমার হচ্ছে 3 মাসের ভাড়া অগ্রিম নিয়েছি, হ্যাঁ, এটা কি আমার জন্য আয় না বলো? 3 মাসের ভাড়া অগ্রিম নিয়েছি, হ্যাঁ, এখন ওদেরকে আমি 1 মাসের সেবা দিয়েছি, তাহলে 3 মাসের অগ্রিম নিলাম, 3000 টাকা, 1 মাসের সেবা দিলাম, এখনো কি আমার 3000 টাকাই অগ্রিম আছে নাকি 2000 টাকা অগ্রিম আছে?
2000 টাকা কি বলো অগ্রিম আছে। অগ্রিম আছে। তাহলে আমি যখন সে আয়টা নিয়েছিলাম ওইটাকে দায় হিসেবে দেখাইছিলাম। এখন দায় হিসেবে দেখাইলে বলছি যতটুকু টাকা খরচ হয়েছে তার জন্য জাবেদা, তাই না? যতটুকু টাকা জি, ম্যাম। খরচ হয়েছে তার জন্য। তাহলে এক মাসে কত টাকার খরচ হয়েছে বাড়ি ভাড়া? 1000 টাকা। 1000 টাকা। তাহলে এই 1000 টাকার জন্য আমি সমন্বয় জাবেদা দিব। বুঝতে পারছো সবাই? 1000 ম্যাম। টাকার জন্য সমন্বয় জাবেদা হবে। দেখো সমন্বয় জাবেদা তখন এরকম হবে, আর্ন ইনকাম হবে ডেবিট আর ইনকামটা হয়ে যাবে ক্রেডিট। আর্ন ইনকাম হবে ডেবিট আর ইনকামটা হয়ে যাবে ক্রেডিট। বুঝতে পেরেছো? আর্ন ইনকাম ডেবিট আর ইনকামটা হয়ে যাবে ক্রেডিট। এটা হচ্ছে আয়কে যদি আমি দায় দেখাই, তাহলে অগ্রিম প্রাপ্ত আয়কে যদি আমি দায় দেখাই, তাই না? ওকে ফাইন। তাহলে এতটুকুই রাখবো আজকে, এর বাইরে আর নিব না। এতটুকুই অগ্রিম প্রাপ্ত আয়কে আয় দেখালে কি হবে সেটা নেক্সট ক্লাসে আমরা দেখব। ঠিক আছে? হ্যাঁ, এতটুকুই রাখি নাকি আরো জানতে চাও? ম্যাম একটু শেষ করে দেন। আজকে এইটুকুই থাকতাম। এটুকু থাকবে? না ম্যাম দায়কে আয় হিসাবে দেখালে যেটা হয় ওইটুকু দিব দায়কে আয় হিসাবে দেখালে। তাহলে ক্লাস টাইম শেষ হয়ে গেলে তোমরা আবার জয়েন করবা। বুঝতে পারছো? ওকে ম্যাম। আচ্ছা আচ্ছা। আর অগ্রিম প্রাপ্ত আয়কে যদি আমরা আয় হিসেবে লিপিবদ্ধ করি, অগ্রিম প্রাপ্ত আয়কে যদি আমি আয় হিসেবে লিপিবদ্ধ করি, তাহলে আর্ন কথাটি যুক্ত থাকবে না। লিখে রাখো, অগ্রিম প্রাপ্ত আয়কে যদি আয় হিসেবে লিপিবদ্ধ করা হয়, অগ্রিম প্রাপ্ত আয়কে যদি আয় হিসেবে লিপিবদ্ধ করা হয়, তাহলে আর্ন কথাটি যুক্ত থাকবে না। আর্ন কথাটি কি বলো? যুক্ত থাকবে না। তখন হ্যাঁ, তখন দেখো এই যে আমি এখানে দিয়েছি, জার্নালটা এই ধরনের হবে যে ক্যাশ ডেবিট রেভিনিউ ক্রেডিট। দেখো এখানে কিন্তু আর্ন কথাটা আমি রাখি নাই কোথাও। বুঝতে পারছো? তখন এরকম হবে, জার্নালটা হবে ক্যাশ ডেবিট রেভিনিউ ক্রেডিট। ডিরেক্ট রেভিনিউ বলে দিব এটাকে, কারণ আমি এটাকে আয় দেখাচ্ছি, দায় দেখাচ্ছি না। ঠিক আছে?